তিক্ততার পরেও সত্যি কি ভারত চীন সম্পর্কে নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে, নাকি এর মধ্যেও লুকিয়ে রয়েছে বড় কোনো কূটনৈতিক খেলা? চীন কি আবারও নতুন কোনো কৌশলে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে, নাকি ভারত পাল্টা কোনো কূটনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছে, কিংবা ভারত ও চীনের ভূ রাজনৈতিক টানাপোড়েন বর্তমানে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? এই সমস্ত কিছুর উত্তর খোঁজার আগে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে এসসিও আসলে কি, বা এটা কেন তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের শত্রুতা থাকলেও সম্প্রতি চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এসসিওর সামিটে দীর্ঘদিন পর যোগ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 2020 গালওয়ান সংঘর্ষের পর এটাই ছিল ভারত এবং চীনের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। 1996 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ভেঙে একাধিক দেশ স্বাধীন হয়, আর চীন সেই সুযোগে এই দেশগুলোকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে, কারণ এই দেশগুলো প্রাকৃতিক দিক থেকে ছিল সমৃদ্ধশালী দেশ। তবে চীনের সঙ্গে এই সমস্ত দেশগুলোর একটা সীমান্ত নিয়ে বিরোধ রয়ে গিয়েছিল, আর সেই সমস্ত দেশগুলোর প্রাকৃতিক সম্পদ দখল করার উদ্দেশ্যেই কার্যত বলা যেতে পারে চীন 1996 সালে সাংহাই 5 নামক একটি গোষ্ঠী তৈরি করে, যার মধ্যে থাকা 5টি দেশ যথাক্রমে চীন, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। 1909 থেকে 2001 সাল পর্যন্ত চীন কৌশলে আলোচনার মাধ্যমে এই সমস্ত দেশগুলোর সঙ্গে থাকা চীনের সীমান্তবর্তী সমস্যাকে এক এক করে মিটিয়ে ফেলে। এরপর 2001 সালে উজবেকিস্তানকে এর মধ্যে যুক্ত করে চীন, আর এই সংগঠনের নাম রাখা হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে এসসিও। এরপর ধীরে ধীরে এই সংগঠনকে আরও বড় করা হয় এবং তাতে ভারত সহ আরও কিছু দেশ যুক্ত হতে শুরু করে। এরপর চীন কূটনৈতিক কৌশলকে কাজে লাগিয়ে পাকিস্তানকেও এই সংগঠনে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়, আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের রেশ এই সংগঠনে ঢুকে পড়ে। এরপর 2020 সালে ভারতের গালওয়ান সীমান্তে চীনা সৈন্য ভারতের সৈন্যবাহিনীর ওপর আক্রমণ করলে ভারত ও চীনের মধ্যে একটা স্বল্পস্থায়ী মিলিটারি সংঘাত শুরু হয়, যার ফলস্বরূপ ভারত ও চীনের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায় এবং এই সংগঠনের ভিতরেও ভারত বহুবার চীনের বিরোধিতা করতে শুরু করে। তবে হঠাৎ করেই ভারতের প্রতি চীনের এই উদারতা সন্দেহের দানা বাঁধছে। এর পিছনে চীনের কোন স্বার্থ লুকিয়ে রয়েছে, আসুন তা খুঁজে বের করি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত এবং কার্যকলাপ বিশ্বের দরবারে আমেরিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় তৈরি করেছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া এবং ভারতের সহযোগিতা নিয়ে আমেরিকাকে সরিয়ে গোটা বিশ্বের নেতৃত্বভার নিজের হাতে নিতে চাইছে চীন, যা এখন জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। রাশিয়ার সাথে চীনের সম্পর্ক মোটামুটি হলেও ভারতের সঙ্গে যে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয় তা আমরা সকলেই জানি। 2020 গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর ভারত চীনের সঙ্গে যে কোনো কূটনৈতিক আলোচনা বা পদক্ষেপের ক্ষেত্রে খুব সাবধান ও সচেতনতার সঙ্গে পা ফেলছে, আর চীন এই সময় ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। গালওয়ান সংঘর্ষের পর ভারত চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল, তবে দীর্ঘ 5 বছর পর তা আবার চালু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চীন চাইছে ভারত ও চীনের মধ্যে পুনরায় ডাইরেক্ট ফ্লাইট কানেক্টিভিটিকে চালু রাখতে। এই মুহূর্তে চীন ভারতের সঙ্গে পিপল টু পিপল টাইপ অর্থাৎ দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক গড়ে তুলতে চাইছে। তবে ভারত এখনো এই বিষয়ে সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। এখনো অবধি চীন থেকে আসা ভারতে প্রায় 200টি ইনভেস্টমেন্ট প্রপোজালকেও ভারত সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি। ফলত চীন এখনো পর্যন্ত ভারতের বাজারে সরাসরি ঢুকতে পারছে না কিংবা বিনিয়োগ করতে পারছে না। অর্থাৎ বর্তমানে ভারত ও চীনের মধ্যে আর্থিক সংযোগও খানিকটা ধীর গতিতে এগোচ্ছে।
ভারত এক্ষেত্রে চীনের কথায় সহজে গলে না গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী অনেক ধীর গতিতে ও সাবধানের সঙ্গে পা বাড়াচ্ছে। সম্প্রতি ভারত চীনকে জ্বালানি খাতে অর্থাৎ এনার্জি সেক্টরে বিনিয়োগের অনুমতি দিয়েছে, কিন্তু এই অনুমতির সঙ্গে ভারত বেশ কিছু শর্তও রেখেছে, যেমন টেকনোলজি ট্রান্সফার, অর্থাৎ ভারতে কাজ করার সময় চীনকে তাদের প্রযুক্তিকে ভারতে ট্রান্সফার করতে হবে। সেই সঙ্গে এই প্রজেক্টে চীনের মোট বিনিয়োগের 65% স্থানীয় প্রকল্প ব্যবহার করতে দিতে হবে, যাতে ভারতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এর দ্বারা উপকৃত হতে পারে। অন্যদিকে এরই মধ্যে এসসিও বৈঠকে চীন ইরানের সমর্থনে একটা ইসরায়েল বিরোধিতা সম্পন্ন বিবৃতি তৈরি করে, তবে ভারত সেই বিবৃতিতে সাইন করতে অস্বীকার করেছে। সেই সাথে এসসিও বৈঠকে চীন বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিকি তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন করার সপক্ষে কথা বললে ভারত তাতে সাফভাবে সই করতে নারাজ হয়। উল্টে ভারত সেখানে প্রস্তাব রাখে যে সেক্ষেত্রে গোটা পাকিস্তান দেশটাকেই সন্ত্রাসবাদী দেশ হিসেবে ঘোষণা করা হোক। অর্থাৎ ভারত এখন চীনের মিষ্টি কথায় গলে না গিয়ে নিজস্ব বুদ্ধিমত্তা ও সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছে এবং সাবধানতার সাথে পদক্ষেপ নিচ্ছে এবং কৌশলগতভাবেই চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছে। সুতরাং আমেরিকাকে টক্কর দিতে চীনের কাছে ভারতের বন্ধুত্ব খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে। অন্যদিকে এই পরিস্থিতিতে আরআইসি অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া ও চায়নার মধ্যে একটা ত্রিপাক্ষিক সমঝোতা গড়ে উঠতে চলেছে। এর পিছনেও চীনের আরও একটা স্ট্র্যাটেজি কাজ করছে। যেমন চীন চাইছে, যেহেতু রাশিয়ার সঙ্গে ভারতের বেশ একটা মাখো সম্পর্ক রয়েছে, আর সেটাকেই কাজে লাগিয়ে রাশিয়াকে দিয়ে ভারতের ওপর এক প্রকার চাপও সৃষ্টি করতে চাইছে চীন, যাতে ভারতের সঙ্গে চীন ডলারের পরিবর্তে চীনের ইউয়ান দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, যেমনটা তারা এখন রাশিয়ার সঙ্গে করছে। এসসিওর বিভিন্ন দেশগুলোর সঙ্গে চীনের ইউয়ান ব্যবসায়িক প্রসারকে বাড়ানোর চেষ্টা করছে, আর ভারত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা মসৃণ নয়, বরং খানিকটা জটিল ও বহুস্তর বিশিষ্ট। ভারত তার কৌশলগত স্বার্থ বজায় রেখেই যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলবে, তাই এক্ষেত্রে চীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও ভারত যথেষ্ট সাবধান ও সতর্ক। এবার দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, ভারত ও চীনের সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এই ধরনের বিভিন্ন জিওপলিটিক্স সংক্রান্ত ভিডিও দেখতে এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।